10ই এপ্রিল 1912 সালে তৎকালীন সময়ে পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ টাইটানিক ইংল্যান্ডের সাউথ ইস্টার্ন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এতে প্রায় 2200 জন যাত্রী এবং 900 জন ক্রু মেম্বার ছিলেন। অন্যদিকে টাইটানিক জাহাজ বাহির থেকে দেখতে যতটা না সুন্দর ছিল, ভিতর থেকে তার চেয়েও বেশি বিলাসবহুল ছিল। এর ভিতরে ছিল বড় সিঁড়ি, সুইমিং পুল, জিম, রেস্তোরাঁ, লাইব্রেরি, টার্কিশ বাথ আরও অনেক আধুনিক সুবিধা। শুধু বিলাসিতাই নয়, নিরাপত্তার দিক থেকেও টাইটানিক জাহাজটি অত্যন্ত শক্তিশালী করে তৈরি করা হয়েছিল। এতে 16টি ওয়াটার টাইট কম্পার্টমেন্ট ছিল, ফলে কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলেও পানি সহজে অন্য অংশে ছড়িয়ে পড়তে পারত না। এমনকি 4টি কম্পার্টমেন্ট পানিতে ডুবে গেলেও জাহাজটি বেঁচে থাকার কথা ছিল। হোয়াইট স্টার লাইনের সবচেয়ে বড় ও বিলাসবহুল জাহাজ টাইটানিক উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট শহরের হারল্যান্ড অ্যান্ড উলফ শিপইয়ার্ডে তৈরি করা হয়েছিল। প্রায় 3000 শ্রমিক টানা 3 বছর কাজ করে এটি নির্মাণ করেন। সেই সময় জাহাজটি তৈরি করতে $7.5 মিলিয়ন খরচ হয়েছিল। টাইটানিকের শক্তি ও নিরাপত্তার উপর কোম্পানির এতটাই ভরসা ছিল যে তারা বলেছিল যে জাহাজটি কখনো ডুববে না। 1912 সালের 10ই এপ্রিল টাইটানিক ইংল্যান্ডের সাউথ ইস্টার্ন বন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। জাহাজটির নেতৃত্বে ছিলেন 62 বছর বয়সী ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ। হোয়াইট স্টার লাইন চেয়েছিল টাইটানিক যেন মাত্র 7 দিনের মধ্যে নিউ ইয়র্কে পৌঁছে যায়। এর মাধ্যমে তারা প্রমাণ করতে চেয়েছিল যে টাইটানিক শুধু বিশ্বের সবচেয়ে বড় ও বিলাসবহুল জাহাজই নয়, বরং দ্রুতগতির জাহাজগুলোর মধ্যেও অন্যতম। জন স্মিথ ছিলেন হোয়াইট স্টার লাইনের সবচেয়ে অভিজ্ঞ ও বিশ্বস্ত একজন ক্যাপ্টেন। তিনি প্রায় 32 বছর ধরে কোম্পানির জন্য কাজ করেছিলেন। কোম্পানির নির্দেশ মানতে তিনি টাইটানিককে ঘন্টায় 23 থেকে 24 নট গতিতে চালাতে শুরু করে। 10ই এপ্রিল সন্ধ্যায় টাইটানিক ফ্রান্সের শেরবার্গ বন্দরে গিয়ে থামে, যেখানে 274 জন নতুন যাত্রী উঠেন। এরপর 11ই এপ্রিল সকাল এটি আয়ারল্যান্ডের কুইন্সটাউনে পৌঁছায়। সেখান থেকে আরও 123 জন যাত্রী জাহাজে উঠেন। তারপর টাইটানিক পূর্ণ গতিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। 17ই এপ্রিল সকালে নিউ ইয়র্কে পৌঁছানোর লক্ষ্য নিয়ে ক্যাপ্টেন জন স্মিথ টাইটানিককে পূর্ণ গতিতে চালাচ্ছিলেন। তবে জাহাজের নিরাপত্তার বিষয়েও তিনি ও তার দল সতর্ক ছিলেন। অন্যদিকে টাইটানিককে উত্তর আটলান্টিকের ছোট্ট নর্দার্ন রুটের বদলে তুলনামূলক নিরাপদ সাউদার্ন রুট দিয়ে নেওয়া হয়, কারণ বছরের ওই সময়ে নর্দার্ন রুটের আবহাওয়া অত্যন্ত খারাপ থাকে এবং সেখানে বড় বড় আইসবার্গ থাকার ঝুঁকি বেশি ছিল। সেই সময় জাহাজে আইসবার্গ বা ঝড় শনাক্ত করার জন্য আধুনিক কোনো প্রযুক্তি ছিল না। তাই জাহাজের সবচেয়ে উঁচু স্থানে ক্রুজ নেস্ট এ লুকআউট কর্মীরা দাঁড়িয়ে সমুদ্র পর্যবেক্ষণ করতেন। টাইটানিকের এই দায়িত্বে ছিলেন ফ্রেডেরিক ফ্লিট ও রেজিনাল্ড লি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের কাছে দূরবীন ছিল না, কারণ শেষ মুহূর্তে বদলি হওয়া কর্মকর্তা ডেভিড ব্লেয়ার ভুল করে দূরবীনের লকারের চাবি সঙ্গে নিয়ে যান। অনেকের মতে এই ছোট্ট ভুলটি টাইটানিকের দুর্ঘটনার মূল কারণ ছিল। সমুদ্রের পানি কেটে টাইটানিক যখন প্রায় তার অর্ধেক পথে পৌঁছে যায়, তখন 12ই এপ্রিল 1912 সালে একটি ফ্রেঞ্চ ওশেন লাইনার লা তুরেন থেকে পথে আইসবার্গ থাকার প্রথম সতর্কতা পাওয়া যায়। এই সতর্কতা বার্তা জ্যাক ফিলিপস ক্যাপ্টেন স্মিথের কাছে পৌঁছে দেন, কিন্তু এই সতর্কতাকে জন স্মিথ গুরুত্ব না দিয়ে জাহাজের গতি তিনি কমাননি। টাইটানিক তার পূর্ণ গতিতে চলতেই থাকে। অন্যদিকে জাহাজের উপরের অংশে সব ঠিকঠাক ছিল, কারণ 150-রও বেশি ফায়ারম্যান জাহাজের নিচের অংশে কঠোর পরিশ্রম করে যাচ্ছিলেন এবং তারা একটানা কয়লা বরাবর চুল্লিতে ফেলছিলেন। সবকিছু স্বাভাবিক ছিল এবং টাইটানিক তার প্রথম যাত্রার 4 দিন কোনো বাধা ছাড়াই সম্পূর্ণ করেছিল। 14ই এপ্রিল টাইটানিক একের পর এক 7টি আইসবার্গ সতর্কতা পায়। ওয়্যারলেস অপারেটর জ্যাক ফিলিপস দ্রুত ক্যাপ্টেন স্মিথকে সব খবর জানান। এত সতর্কতা পাওয়ার পর ও ক্যাপ্টেন জাহাজের গতি কমাননি, কারণ টাইটানিকের প্রথম যাত্রায় হোয়াইট স্টার লাইনের চেয়ারম্যান জোসেফ ব্রুস ইসমে জাহাজে উপস্থিত ছিলেন। ধারণা করা হয় নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে নিউ ইয়র্কে পৌঁছানো এড়াতেই তিনি জাহাজের গতি কমাতে চাননি। ফলে টাইটানিক পূর্ণ গতিতে আইসবার্গ পূর্ণ এলাকার দিকে এগিয়ে যায়। 14ই এপ্রিল রাত 10টার দিকে টাইটানিক নবম ও শেষ আইসবার্গ সতর্কতা পায়। কাছাকাছি থাকা এস ক্যালিফোর্নিয়ার জাহাজের ওয়্যারলেস অপারেটর সাইরিল ইভানস এই বার্তা পাঠিয়েছিলেন,
কিন্তু বারবার সতর্কবার্তা পেয়ে টাইটানিকের অপারেটর জ্যাক ফিলিপস রাগের মাথায় সংযোগ কেটে দেন এবং বিষয়টি ব্রিজ কুকেও জানাননি। ক্যালিফোর্নিয়ান জাহাজটি জানিয়েছিল যে সামনে প্রচুর বরফের পাহাড় থাকার কারণে তারা সেখানেই রাত কাটাবে। যদি টাইটানিক একই সিদ্ধান্ত নিত তাহলে হয়তো ইতিহাস আজ অন্যরকম হতো। শেষ সতর্কতার প্রায় ৩৫ মিনিট পর রাত 11:30টায় টাইটানিক যখন ঘন অন্ধকারে পানি কেটে দূরত্বে এগিয়ে যাচ্ছিল, তখন ক্রুজ নেস্টে থাকা ফ্রেডেরিক ফ্লিট এবং রেজিনাল্ড লি নিবিষ্ট দৃষ্টিতে জাহাজের সামনে আসা সব বাধার উপর নজর রাখছিলেন। কম আলো, খোলা জায়গা এবং তীব্র ঠান্ডা হওয়ায় দূরবীন ছাড়া দূরের কিছু দেখা তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছিল। কিন্তু তারপর 9 মিনিটের পর রাত 11:39 ফ্রেডরিক জাহাজের সামনে একটি বড় বরফের পাহাড় দেখতে পান, যা প্রায় 400 ফুট লম্বা এবং 100 ফুট উঁচু ছিল। এই বরফের পাহাড় আকারে ছিল একটি ফুটবল গ্রাউন্ডের সমান। এটি দেখেই ফ্রেডরিক বিনা দেরি না করে সাথে সাথে 3 বার ঘন্টা বাজান এবং তৎক্ষণাৎ টেলিফোন করে সিকথ অফিসার জেমস পল মুডিকে জানান যে জাহাজের ঠিক সামনে একটি অতি বড় আইসবার্গ রয়েছে। ফ্রেডরিক এর বেশি কিছু বলার আগেই পল মুডিকে পুরো ব্যাপারটা ফার্স্ট অফিসার উইলিয়াম মারডককে জানিয়ে দেন, যার পর পুরো ক্রু তৎপর হয়ে যায়। উইলিয়ামের আদেশের সঙ্গে সঙ্গে জাহাজ থামানোর জন্য ইঞ্জিন পূর্ণ গতিতে রিভার্সে চালু করা হয় এবং জাহাজকে দ্রুত বাম দিকে ঘুরানো হয়। কিন্তু তখন অনেকটা দেরি হয়ে গিয়েছিল। জাহাজের গতি এতটাই বেশি ছিল যে এত কম সময়ে রিভার্স ইঞ্জিন চালু করার পরও জাহাজকে থামানো যায়নি। এছাড়া জাহাজটি এত বড় ছিল যে কম দূরত্বে তাকে সম্পূর্ণ ঘুরানো সম্ভব ছিল না। এই পরিস্থিতিতে টাইটানিকের বিশেষত্বই তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠেছিল। ক্রুদের সর্বোচ্চ চেষ্টার পর ও রাত 11:40 টাইটানিকের ডান পাশ আইসবার্গের সঙ্গে ধাক্কা খায়। যেহেতু আঘাতটি পাশ থেকে এসেছিল তাই জাহাজের ডাবল বটম কাঠামো কোনো কাজে আসেনি। পরে জাহাজের ডিজাইনার টমাস অ্যান্ড্রুজ ক্ষয়ক্ষতি পরীক্ষা করে দেখেন যে টাইটানিকের 6টি কম্পার্টমেন্টে পানি ঢুকে গেছে, অথচ জাহাজটির 4টি কম্পার্টমেন্ট পানিতে প্লাবিত হলেও বেঁচে থাকার কথা ছিল। তখন তিনি ক্যাপ্টেন স্মিথকে জানান যে টাইটানিকের হাতে মাত্র 1 থেকে 2 ঘন্টা সময় বাকি আছে, এরপর জাহাজটি সমুদ্রের নিচে তলিয়ে যাবে। সংঘর্ষের কিছুক্ষণ পর টাইটানিকের 6টি কম্পার্টমেন্ট সম্পূর্ণ পানিতে ডুবে যায় এবং পানি ডেকের উপর দিয়ে অন্য অংশে ছড়িয়ে পড়তে শুরু করে। জাহাজে থাকা নাবিকরা পাম্প দিয়ে পানি বের করার চেষ্টা করলেও মাত্র 40 মিনিটে জাহাজে প্রায় 2500 লং টন পানি ঢুকে পড়ে, যেখানে সব পাম্প মিলিয়ে প্রতি ঘন্টায় মাত্র 1700 লং টন পানি বের করা সম্ভব ছিল। ফলে টাইটানিককে বাঁচানো আর সম্ভব হচ্ছিল না। এদিকে ওয়্যারলেস অপারেটর জ্যাক ফিলিপ একটানা সাহায্যের সংকেত পাঠাচ্ছিলেন এবং যাত্রীদের উদ্ধারের জন্য লাইফবোট নামানো হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো টাইটানিকে মাত্র 20টি লাইফবোট ছিল, যা সর্বোচ্চ প্রায় 1200 জন মানুষের প্রাণ বাঁচাতে পারত। অথচ জাহাজে প্রায় 2200 জনেরও বেশি মানুষ ছিলেন। রাত 12:20 ফিলিপসের পাঠানো বিপদ সংকেত অবশেষে কারতাপিয়া জাহাজে পৌঁছে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কারতাপিয়া টাইটানিকের দিকে রওনা দেয়, কিন্তু তখনও জাহাজটি টাইটানিক থেকে প্রায় 107 কিলোমিটার দূরে ছিল আর সেখানে তাদের পৌঁছাতে 3 ঘন্টার বেশিও সময় লাগত। দুর্ভাগ্যবশত টাইটানিকের হাতে এত বেশি অবশিষ্ট সময় বাকি ছিল না। টাইটানিক ডুবে যাওয়ার পর ও ক্রুরা শেষ মুহূর্ত পর্যন্ত সাহায্যের চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। জ্যাক ফিলিপস একটানা বিপদ সংকেত পাঠাচ্ছিলেন আর অন্য ক্রুরা আকাশে রকেট ছুড়ছিলেন, কিন্তু আশেপাশে কোনো জাহাজ সময় মতো সাহায্যে পৌঁছাতে পারেনি। রাত 12:40 দিকে টাইটানিক জাহাজ থেকে প্রথম লাইফবোট নামানো হয়। যদিও এতে 65 জন মানুষ বসতে পারত, বিশৃঙ্খলার কারণে এতে 27 জন উঠেছিলেন। নারী ও শিশুদের আগে উদ্ধার করা হলেও অনেক লাইফবোট পুরোপুরি ভর্তি না করেই নামিয়ে দেওয়া হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে জাহাজটি সামনের দিকে হেলে পড়তে থাকে এবং চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত 2টার দিকে শেষ লাইফবোটটিও নামানো হয়, অথচ জাহাজে তখনও 1500 জন এরও বেশি মানুষ রয়ে গিয়েছিলেন। -2°C ঠান্ডা পানিতে তাদের বেঁচে থাকা প্রায় অসম্ভব ছিল। রাত 2:18 শর্ট সার্কিটের কারণে টাইটানিকের সব আলো নিভে যায়। এরপর প্রচণ্ড চাপে জাহাজটি মাঝখান থেকে দুভাগ হয়ে যায় এবং রাত
রাত 2:20 আটলান্টিক মহাসাগরের চিরতরে তলিয়ে যায়। প্রায় 1.5 ঘন্টা পরে কারতাপিয়া জাহাজ ঘটনাস্থলে পৌঁছে 706 জন যাত্রীকে উদ্ধার করে। পরে তদন্তে জানা যায়, টাইটানিকের মাত্র 37 কিলোমিটার দূরে থাকা এসএস ক্যালিফোর্নিয়ান চাইলে সময়মতো সাহায্য করতে পারত। এই দুর্ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা ও সমুদ্রযাত্রার নিয়মে বড় পরিবর্তন আনা হয়।